শ্রাবণ, তুমি এখনো বেঁচে আছো কি করে? আলতাফ হোসেনের মুখে এই কথা শুনে রহস্য মাখা একচিলতে হাসি দেয় আর বলে ওঠে। আমাকে মারবে এমন কোনো বাপের ছেলে এই পৃথিবীতে পয়দা হয়নি। কিন্তু আমরা তো তোমাকে সে নিজের হাতে সেই দিন। আলতাফ হোসেনকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে এবার শ্রাবণ বলে ওঠে। কোথায় আছে না কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। হাসতে থাকে শ্রাবণ। তারপর স্টেজের উপর গিয়ে কোনো কথা ছাড়াই একটানে কাঁধের ওপর তুলে নেয় বিয়ের কনে মায়াকে। কনের নাম আসলে মায়া, দেখতে অনেক সুন্দরী, কোমর পর্যন্ত চুল, চোখগুলো হরিণের মতো টানা টানা মায়াবী, পুরো মুখটা মায়ায় ভরা। যখন কথা বলে তখন যেন মুখ দিয়ে মুক্ত ঝরে। সুন্দরী যে কেউ দেখলে শুধু প্রেম নয়, সরাসরি বিয়ে করতে চাইবে। কাঁধে তুলে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে স্টেজ থেকে নেমে যখনই চলে যেতে নিবে, তখনই পেছন থেকে চিৎকার দিয়ে বলে ওঠে। শ্রাবণ, তুমি এখানে? তোমার সাহস কি করে হয় আমার হবু স্ত্রীকে এখান থেকে নিয়ে যাওয়ার? কথাটা শুনে এক বাকে সেখানে থেমে যায় শ্রাবণ। পেছন থেকে মাথাটা ঘুরিয়ে হালকা মুচকি হেসে বলে ওঠে। কে তোমার হবু স্ত্রী? ভুলে গেলে আমি এখনো বেঁচে আছি। বাবা, এসব কি হচ্ছে? ওকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু ওকে এখানে মেরে আম গাছের নিচে পুঁতে ফেলবো। সময় আর পরিস্থিতি প্রতিনিয়ত কিন্তু একই সময় আসে না। সময় আর পরিস্থিতি মানুষের মতোই পরিবর্তনশীল। দেখো শ্রাবণ, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। এর পরিণাম কি হতে পারে তুমি নিজেও ভাবতে পারছো না। আলতাফ সাহেব, নিজের রাগটাকে কন্ট্রোল করুন। নিজে আর নিজের ছেলেকে বোঝান, নয়তো নিজের রাগে নিজেরাই পুড়ে মরবেন। শালা, আমার মুখে মুখে কথা বলিস, তোকে তো আজকে মেরেই ফেলবো। এই বলে যখনই শ্রাবণকে মারতে যাবে আলতাফ হোসেনের ছেলে আলম, তখনই পেছনে ঘুরে উল্টো হয়ে শ্রাবণ নিজের কোমর থেকে AK-47 বন্দুকটা বের করে আলমের কপাল বরাবর চেপে ধরে। মুহূর্তের মধ্যে যেন পরিবেশটা আরো থমকে যায়। এতক্ষণ মানুষ দুই একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু এই পরিবেশটা মুহূর্তে কালো আধারে অন্ধকারের চাদরে ছেয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। শ্রাবণ মুচকি এসে আবার বলে ওঠে। তোকে বললাম না, সময় আর পরিস্থিতি কিন্তু সব সময় এক যায় না। যেমন এক মাঘে শীত যায় না, ঠিক তেমনি এই শ্রাবণকে মারাও এতটা সহজ না। শ্রাবণ, তুমি কিন্তু আগুন নিয়ে খেলেছো। এর পরিণাম শুধু ভয়ঙ্কর না, ভয়ান্তরে পৌঁছে যেতে পারে। সেটা না হয় পরে দেখা যাবে। আপাতত নিজের ছেলেকে সামলান। ছোট ছেলে, বাচ্চা ছেলে, রক্ত গরম। আমি কখন কি করে ফেলবো বলা যাবে না। আর হ্যাঁ, খুব শীঘ্রই আপনার সাথে সাক্ষাৎ হচ্ছে খেলার ময়দানে। কথাটা বলে ঘাড়ে করে মায়াকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। কেউ কোনো কিছুই করতে পারছে না, কি হচ্ছে এখানে কেউ কোনো কিছুই বুঝতে পারছে না। আলতাফ হোসাইনের ছেলে আলম বলে ওঠে। বাবা, তুমি এটা কি করলে? শ্রাবণকে এভাবে যেতে দিলে কেন? এই তোমার ক্ষমতা, এই তোমার পাওয়ার। ছেলেদের কথার কোনো উত্তর দেয় না আলতাফ হোসেন। আলতাফ হোসেন শুধু নিজেই নিজের মতো কি যেন ভেবে চলেছে। আলম আবার বলে ওঠে। বাবা, তুমি শ্রাবণকে এইভাবে যেতে দিলে কেন সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি যদি আমার মায়াকে না পাই তাহলে কিন্তু আমি ওই শ্রাবণকে একবারে মেরে ফেলবো। ছেলের মুখে এরকম কথা শুনে দাঁতে দাঁত চিপে নিজের রাগটাকে কন্ট্রোল করে, তবুও শান্ত কণ্ঠে বলে ওঠে আলতাফ হোসেন। আরে গাদার বাচ্চা গাদা, শ্রাবণকে এখন কোনো কিছু করা যাবে না। শ্রাবণকে নিজের মতো করে ছেড়ে দিতে হবে। আমি একটা কথাই ভাবছি, সে কি করে মৃত্যুর দরজা থেকে ফিরে এলো? যেখানে তার মৃত্যু নিশ্চিত, সেই মৃত্যু থেকে সে কিভাবে বেঁচে এসেছে? তার মানে সে আগের থেকে আরো দুগুণ হিংস্র আর হায়না হয়ে প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালিয়ে জ্বালিয়ে এক লোহা থেকে অন্য লোহা পর্যন্ত ধাতুতে নিজে রূপান্তর করে নিয়ে এসেছে। তাই জয়টা পা ফেলবে, সাবধানে ফেলতে হবে। তুমি যাই বলো না বাবা, আমি কোনো কিছু শুনতে চাই না। আমার মায়াকে কেমন করেই লাগবে, এটা ফাইনাল। দেখ বাবা, রাগ করিস না, তোর মায়াকে তোর কাছে এনে দেবো, একটু সময় দে। আলম আর কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ছেলের এরকম কাণ্ডে বেশ বিরক্ত বোধ করছে আলতাফ হোসেন, তবু সব সহ্য করতে থাকে, ভাবতে থাকে শ্রাবণ কি ফিরে আসতে পারে, তাও আবার এতদিন পর। কোনো কিছু না ভেবে পকেট থেকে ফোনটা বের করে কোনো এক নাম্বারে কল করে। ফোন রিসিভ করতেই বলে ওঠে আলতাফ হোসেন। তুমি কোথায় আছো? শ্রাবণ বেঁচে আছে, ও মরেনি সেদিন।
শ্রাবণ ফিরে এসেছে আমাদের বাড়িতে, তাণ্ডব তালিয়ে তুলে নিয়ে গেছে মায়াকে। যে করে হোক তাকে আবার সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে। তোমার মাথা ঠিক আছে? কি যাতা বলছো ওকে? আমি নিজের হাতে মেরে ফেলেছি, 8,000 ফিট উপর থেকে, তাও আবার তুর পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছি। যাই হোক, ও বেঁচে আছে এটাই ফাইনাল, আর ও তুলে নিয়ে গেছে মায়াকে। এখন যে করে হোক মায়াকে সেখান থেকে দ্রুত নিয়ে আসতে হবে, নইলে সামনে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। এখন শ্রাবণকে কোনো কিছু করা যাবে না, কারণ যে একবার মৃত্যুর দরজা থেকে ফিরে আসে সে হিংস্র হায়না হয়ে ফিরে আসে। আর এখানে তো স্বয়ং শ্রাবণ বেঁচে ফিরে এসেছে, যার শক্তি ছিল 2 গুণ, এখন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে আবার, আর হবে 2 গুণ, অর্থাৎ 4 গুণ শক্তির অধিকারী সে। কিন্তু এখন তাহলে কি করা যায়? কোনো ব্যাপার নয়, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি। গাড়ি থেকে বের করে কোলে করে নিয়ে আসে বেডের ওপর শুইয়ে দেয় মায়াকে। মায়াকে দেখতে আজ আগের থেকে অন্যরকম এক সুন্দরী লাগছে, আরও 2 গুণ মায়াবী। বিয়ের বেনারসিতে বেশ বউ বউ লাগছে। মুহূর্তের মধ্যেই শ্রাবণ এক ভিলেন হাসি দেয়, সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে মায়ার। মায়া পিট করে চোখ খুলে চারিদিকটা দেখে, মাথাটা ঘুরছে যেন পৃথিবীটা। নিজেকে বদ্ধ রুমে আবিষ্কার করে সে। চারপাশটা তাকিয়ে দেখে এটা তার রুম নয়, এটা অন্য কারো রুম। তবে রুমটা বেশ গোছানো, সাজিয়ে তুলেছে অপরূপ সুন্দর করে। এমন সময় বিছানা থেকে উঠে নিজের দিকে খেয়াল করতেই চিৎকার দেয়। আহ মায়ার এরকম চিৎকারে সোফার উপরে বসে থাকা হিংস্র শ্রাবণ মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, হা হা হা, কি হলো মাই ডার্লিং মায়া, এভাবে চিৎকার করলে কেন? হঠাৎ করে শ্রাবণের কণ্ঠ শুনতে পেয়ে যেন চমকে ওঠে মায়া। মায়া তোতলাতে আলতো কণ্ঠে বলে ওঠে, আমার শরীরের কাপড় কে চেঞ্জ করেছে? আমি তো এই কাপড় পরিনি, আমার পরনে তো লাল বেনারসি ছিল। আমি আমি চেঞ্জ করেছি কেন তোমার মনে নেই? এর আগে তোমার কতবার চেঞ্জ করে দিয়েছি। এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে মায়া। কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে শ্রাবণের শার্টের কলার ধরে ধাক্কাতে থাকে আর চিৎকার করতে থাকে, সাথে বলে ওঠে, তুমি কেন আবার আমার জীবনে এলে শ্রাবণ? তুমি ছাড়া তো আমি বেশ ভালোই ছিলাম, কেন আবার এলে আমার সুখের জীবনটাকে দুঃখের সাগরে পরিণত করতে? সময় সব সময় এক থাকে না। তুমি কি ভেবেছিলে শ্রাবণকে মেরে ফেলে খুব সুখে দিন কাটাবে? শ্রাবণের কথা শুনে চমকে ওঠে মায়া বলে ওঠে চিৎকার দিয়ে, তুমি কেন আমার কাপড় চেঞ্জ করেছো? কেন করেছো? তোমার কি অধিকার আছে আমার শরীরে কাপড় চেঞ্জ করার? মায়ের মুখে এই কথা শুনে পাগলের মতো হাসতে থাকে শ্রাবণের হাসি যেন বুঝিয়ে দিচ্ছে মায়া কোনো ভুল বলেনি, পাগলের মতোই কথা বলছে। শ্রাবণের এরকম হাসি দেখে বিরক্ত বোধ করে খাটের ওপর গিয়ে বসে পড়ে মায়া। শ্রাবণ নিজের হাসিটাকে কন্ট্রোল করে মায়ের পাশে গিয়ে বসে মুচকি হেসে বলে ওঠে, হ্যাঁ, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এখনো আমার বিবাহিত স্ত্রী। তাই তোমার শরীরের কাপড় চেঞ্জ করতে তোমার কাছে পারমিশনের প্রয়োজন হয় না বা অধিকারের কথা আসে না। সেটা এই শ্রাবণ অধিকার ছাড়াও করে দেখাতে পারে। জানোই তো এই শ্রাবণ কি জিনিস। হ্যাঁ, জানবো না কেন? আপনি তো একটা গুন্ডা, মাস্তান, মাফিয়া, আপনার তো সম্বন্ধে জানবো না? আপনাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আপনি আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছেন। আপনাকে আমি ছাড়বো না, আপনাকে এর মূল্য চোকাতেই হবে শ্রাবণ। হা হা হা, সেই সুযোগটা চলে গেছে। মৃত্যু দরজা থেকে ফিরে এসেছি মায়া। কষ্ট কাকে বলে সেটা বুঝবে আমার সাথে। বিশ্বাসঘাতকতার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তুমি সহ দেখবে তোমার সঙ্গ সাথীরা। এর বলে শ্রাবণ সেখান থেকে বেরিয়ে পড়ে। রুমের মধ্যে বসে এখনো কান্না করছে মায়ের কান্না যেন কেউ দেখে না, বুক ফাটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঁচতে চেয়েছিল। শ্রাবণকে দেখে যেন বাঁচার ইচ্ছেটাই মরে গেল। চিৎকার করে কান্না করে বলে ওঠে, মা, বাবা, দাদু, দিদা, ভাই, তোরা আমাকে ফেলে কি করে চলে যেতে পারলি? এই শ্রাবণের মতো একটা গুন্ডার হাতে তোরা আমাকে তুলে দিয়ে কেন চলে গেলি? কি পাপ করেছিলাম আমি যে আমাকে এরকম একটা নরখাদক পিশাচের হাতে তুলে দিয়ে গেলি? আমি যে আর বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা খুঁজে পাচ্ছি না। শ্রাবণের মতো মানুষের কাছে থাকলে তো এমনিতেই মরে যাব। যাকে দেখলে আমি সারাক্ষণ ভয়ে থাকি, যাকে দেখলে আমি খেতে বসতে ঘুমাতে ভুলে যাই, তার সাথে আমি সারাটা জীবন থাকবো কি করে? কান্না করছে আর নিজের চুলগুলো নিজে টানতে থাকে। পাগলের মতো করতে থাকে মায়া। হঠাৎ করে দরজা খুলে মায়ের এরকম দৃশ্য দেখে দরজার কাছ থেকেই বলে ওঠে শ্রাবণ, এত তাড়াতাড়ি হার মেনে গেলে হবে? কেবল তো শুরু। শ্রাবণ ফিরে এসেছে মানে
তোমার সাথে আরও কি হয় শুধু দেখতে থাকো। শ্রাবণ কতটা ভয়ঙ্কর, ডেঞ্জারাস, সেটা শ্রাবণ ফিরে আসার কারণে তুমি বুঝতে পারবে। কথাগুলো শুনে দরজার দিকে তাকায় মায়া, তারপর নিজেকে অনেকটা সামলিয়ে নেয়। শ্রাবণ এটা দেখে এবার একটা মুচকি হাসি দিয়ে তার কাছে গিয়ে বসে পড়ে আর বলে ওঠে, এই নাও, সকাল থেকে হয়তো কোনো কিছু খাওয়া দাওয়া করনি। এখানে তোমার সকল প্রিয় খাবার রাখা আছে, খেয়ে নাও। খাবো না আমি, তোমার খাবার তুমি খাও। আর আমি এমন কোনো মানুষের হাতে খাই না যে কিনা নিজের স্বার্থের জন্য অন্য মানুষদের খুন করে। হা হা হা। শ্রাবণ কেমন সেটা তুমি এখনো জানতে পারোনি মায়া। শ্রাবণকে জানতে হলে শ্রাবণকে কাছ থেকে দেখতে হয়, আর কাছ থেকে দেখার জন্য শ্রাবণের সাথে মিশতে হয়, আর মেশার জন্য শ্রাবণের মতো কঠিন হৃদয়ের মানুষের সাথে একটা কঠিন হৃদয় লাগে। কথাগুলো বলে আর কোনো কিছু না বলে দরজা খুলে যখনই বাইরে যেতে নিবে তখনই পেছন থেকে শ্রাবণের হাতটা টেনে ধরে মায়া। উল্টো ঘুরে শ্রাবণের শার্টের কলার ধরে চিৎকার করতে করতে বলে ওঠে, শ্রাবণ, তুমি আসলে কে? তোমার পরিচয় কি? কেন আমাদের বাড়িতে এসেছো? কেন আমার পরিবারের মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছো? কি তোমার উদ্দেশ্য? হা হা হা। শ্রাবণকে সেটা জানতে যেও না, শ্রাবণ কি করে সেটা ভাবতে যেও না, শ্রাবণ কি বলে সেটাকে মানতে চেষ্টা করো, তবেই তুমি তোমার আসল প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এই বলে বাইরে থেকে দরজাটা আটকিয়ে দিয়ে বেরিয়ে তার অন্য গন্তব্যবিহীন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাগে শরীর কিচকিচ করছে মায়ার। মায়া নিজের রাগের মাথায় খাবারগুলো ফ্লোরের উপর ছুঁড়ে মারে, সমস্ত খাবার পুরো রুম জুড়ে। কাঁদতে কাঁদতে মায়া সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শ্রাবণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে চলে আসে একটা রেস্টুরেন্টে। শ্রাবণকে আবার ফলো করছে কয়েকজন মিলে। শ্রাবণ সেটা বুঝতে পেরে চলে আসে একটা রঙিন রেস্টুরেন্টে, সেখানে কিছু খাবার অর্ডার দেয়। তারপর নিজের পকেট থেকে ফোনটা বের করে কোনো এক নম্বরে মেসেজ সেন্ড করে। তার ঠিক 9 মিনিটের মাথায় রেস্টুরেন্টের ভেতর থাকা যে 5 জন শ্রাবণকে ফলো করছিল তাদেরকে তুলে নিয়ে যায় বেশ কয়েকটা ছেলে মিলে। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। কি হচ্ছে এটা? কেউ কোনো কিছু বুঝে উঠতে পারে না। পরিবেশটা কিছুক্ষণ নিস্তব্ধ থাকে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে পকেট থেকে ফোনটা বের করে বলে ওঠে শ্রাবণ, হ্যালো ম্যাম, যে কাজটা করতে দিয়েছিলাম সেটা হয়েছে তো নাকি? জি শ্রাবণ সাহেব, আপনার কথা মতো আমি সকল পেপার রেডি করেছি। এখানে শুধু আপনি একটা সই করবেন, আপনার মিসেস মায়া চৌধুরী একটা সই করবে, তাহলেই কাগজটা সকল ফর্মালিটিস পূরণ হবে। ওকে, ঠিক আছে, আমি আপনার অফিসে যাচ্ছি। ওকে ঠিক আছে শ্রাবণ সাহেব। শ্রাবণ ফোনটা কেটে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে গিয়ে ভেতরটা প্রবেশ করার সাথে সাথে সেই মহিলা উকিলটি বলে ওঠে, এখানে আপনার সকল কাগজপত্র, সম্পত্তি এবং আপনাদের রেজিস্ট্রেশন পেপার সব কিছু করে দেওয়া আছে। শুধু কয়েক জায়গায় ওনার সিগনেচার নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে ঠিক আছে ম্যাম, তাহলে আমি এখন আসি, প্রয়োজনে আপনি চলে আসবেন। ওকে ঠিক আছে শ্রাবণ সাহেব। আবার বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ঘুমিয়ে আছে এখনো মায়া। মায়াকে বিয়ে করতে পারেনি বলে আলতাফ হোসেনের ছেলে আলম নিজের রুমে বসে একের পর এক মদ খেয়ে চলেছে। পুরো রুমটা কাচের বোতল এবং কাচ দিয়ে ভেঙে ফ্লোরটা সাদা করে ফেলেছে। নিজের চোখ খেয়ে ছেলের এরকম কষ্ট যেন আর সহ্য করতে পারছে না আলতাফ হোসেন। আলতাফ হোসেনের ছোট ভাই হচ্ছে মির্জা, যে বর্তমানে ঢাকায় কোনো এক শহরে থাকে। মির্জা আর আলতাফ হোসেন মিলে শ্রাবণের সাথে গেম খেলেছে, যে গেম খেলার কারণে আজকে তাদের পরিণতিটা পরিমাণে রূপান্তর করেছে। না হচ্ছে এপার আর না হচ্ছে ওপার, মাঝখানে আটকা পড়ে আছে তাদের সম্পর্কগুলো। বাড়িতে পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যে শ্রাবণ। বাড়িতে পৌঁছে গিয়ে সিকিউরিটি গার্ডকে বলে ওঠে, সম্পূর্ণ খেয়াল নিয়েছো তো? শ্রাবণের কথা শুনে এবার তার দরের মেয়ে বডিগার্ডটা বলে ওঠে, না বস, তেমন কেউ আসেনি, শুধু একটা ছেলে এসেছিল যে এখানে এসে পাগলামো করছিল আর বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছিল। আমরা অনেক বাধা দিয়েছি, আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। ছেলেটা সম্ভবত আলতাফ হোসেনের ছেলে আলম। গুড, খুব ভালো করেছো। আমার অনুমতি ছাড়া যেন একটা পিঁপড়ে পর্যন্ত বাড়ির 4 দেয়ালের ভেতরে প্রবেশ করতে না পারে। ওকে বস, ঠিক আছে। তারপর বাড়ির ভেতর প্রবেশ করে রুমের ভেতর যায়। রুমটা বন্ধ করে রাখা আছে মায়াকে। বাড়ির সৌন্দর্য আর বাড়িটা কত কোটি টাকা, কত বিলিয়ন টাকা হতে পারে সে ধারণা দিতে গেলে প্রায় গল্পটাই শেষ হয়ে যাবে। বাড়িটা বাইরে থেকে যেমন তেমন, ভেতরটা অপরূপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে এই বাড়ির বড় কর্তা মমতাজ আলী। বাড়ির এক একটা জিনিস যেন লাখের ওপরে।
কেনা সর্বমোট বাইরেটা প্রায় 21 কোটি টাকা, জিনিসপত্র সহ মিনিমাম 31 থেকে 35 কোটি টাকা হবে। বাড়িটা যেন এক রাজপ্রাসাদের, বড় বড় নেতা এই বাড়িতে থাকে। এই বাড়ির ভেতর দিয়ে যেন একটা পিঁপড়া প্রবেশ করতে না পারে, কেননা এর কাজগুলা একটা নিখুঁত ও পার্টি করে তৈরি করা হয়েছে, যা বলার বাইরে। মমতাজ আলী খুব কড়া মনের ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের পরিবেশকে রক্ষা করতে পারেননি তিনি। সেই ঘটে যাওয়া কালো রাতের ঘটনা আজও মনে পড়লে মায়া চিৎকার দিয়ে ওঠে। রুমের মধ্যে প্রবেশ করতেই শ্রাবণ দেখে মায়া পেটের ওপর থেকে শাড়িটা আঁচলটা সরে গেছে, নাভির ওপরে ছোট্ট একটা তিল। তিলটা যেন একটা ছেলেকে আকর্ষণ করার জন্য যথেষ্ট। পেটটা ভীষণ রকমের ফর্সা, বুক থেকে পেট পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ঘোর লাগার এক মায়ায় তাকিয়ে আছে শ্রাবণ। মনে হচ্ছে শ্রাবণে যেন এখনই তাকে আপন করে কাছে টেনে নেয়। হঠাৎ করে বেয়াদব মশা হাতে কামড় দেওয়ার সাথে সাথে শ্রাবণের ঘোর কেটে যায়। শ্রাবণ নিজের মনেই বলে ওঠে, সি সি সি, এই আমি এখন কি করতে যাচ্ছিলাম? শ্রাবণ, নিজেকে কন্ট্রোল করো। কোনো মেয়ে বা কোনো নারীর পাল্লায় নিজেকে ফেলিস না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। নিজেকে কন্ট্রোল করতে শিখ বেটা। এই বলে যখনই মাথা ঘুরিয়েছে, আবার চোখ যায় তার পেটের উপর, সেই নাকের তিলটার উপর। এবার যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না শ্রাবণ। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে মায়া সেই ফর্সা পেটের নাভের উপর তিলটাকে একটা চুমু খায়। সাথে সাথে ঠান্ডা তরল কোনো কিছু ছোঁয়া পেতেই ঘুম ভেঙে যায় মায়ের। মায়া দেখে শ্রাবণ তার চুমু খাচ্ছে। মায়া এটা দেখে শ্রাবণটা একটা ধাক্কা দেয় আর চিৎকার দিয়ে বলে ওঠে, ছি শ্রাবণ, ছি। এতদিন জানতাম আপনার রক্তের নেশা ছিল, কিন্তু এখন যে তার সাথে নতুন কোনো নেশা যোগ করেছে ভাবতেও পারিনি। তা কবে থেকে মেয়েদেরকে ভোগ করার নেশা আপনার ভেতরে জাগলো শুনি? শ্রাবণ হঠাৎ করে মায়ার এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে ভেবে পায় না। মায়া আবার বলে ওঠে, শ্রাবণ, আপনি যদি আমার উপরে কোনো রকম জোর খাটান তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। মায়ের মুখে এরকম কথা শুনে হঠাৎ করে শ্রাবণ মায়ের গালে 2টা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে বিছানায় পড়ে যায়। সাথে সাথেই মায়া কান্না শুরু করে দেয়। শ্রাবণের হঠাৎ করে রাগ উঠে যায়। পুরোনো দিনের একটা কথা মনে পড়তেই মায়াকে খাটের সাথে চেপে ধরে। মায়ের উপর উঠে নিজের 2 ঠোঁট 4 রূপান্তরিত করে দেয়। 5 মিনিট পর ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। কান্নার গতিবেগ যেন বেড়ে যায় মায়ের। মায়ের দিকে বড় বড় চোখে করে তাকাতেই মায়া যেন চুপসে যায়। মায়া শ্রাবণকে ভীষণ রকম ভয় পায়। তারপরও মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এটা দেখে পকেট থেকে কাগজটা বের করে শ্রাবণ বলে ওঠে, দেখো মায়া, এখানে একটা সই করে দাও। আমি চাই না তুমি নিজের কষ্টটাকে নিজে ডেকে আনো। শ্রাবণের মুখে এরকম কথা শুনে মায়া শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণের সামনে এগিয়ে গিয়ে পাগলের মতো হাসতে থাকে। সাথে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কষ্ট, দুঃখ এসব কাকে বলে শ্রাবণ জানেন আপনি? সত্যি কথা বলতে তো সুখ কাকে বলে ভুলে গেছে যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন। আপনাকে দেখলে আমার ভীষণ ভয় লাগে শ্রাবণ। আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভয় পাই? আপনার মতো একটা খুনির সাথে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আর রইল আপনার কষ্ট, দুঃখ এসব তো আপনার এই চেহারাটা দেখলেই মনে পড়ে যায়। আপনার সাথে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো শ্রাবণ। যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন সেদিন থেকে আমি ভালো থাকা, ভালোবাসা, ঘুমানো, খাওয়া দাওয়া সব ভুলে গেছি। আমি তো অনেক আগেই মরে গেছি। এই বলে কাঁদতে থাকে মায়া। মায়ার কান্না দেখে বেশ খারাপ লাগে শ্রাবণের। হঠাৎ করে পুরোনো দিনের সেই কষ্টের কথাটা মনে পড়তেই শ্রাবণের চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে, শরীরের রগগুলো ফুলে ওঠে। এক দানবে পরিণত হয় শ্রাবণ। শ্রাবণ আবার কঠিন মন নিয়ে বলে ওঠে, দেখো মায়া, আমি চাই না তোমায় কষ্ট দিতে, কিন্তু কষ্টটাকে তুমি যদি নিজে থেকে নিয়ে আসো তাহলে আমি কি করতে পারি বলো? তাই এখানে ছোট্ট করে একটা সই করে দাও। আমি কোথাও সই করব না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। দেখো মায়া, বাড়াবাড়ি করিও না, দ্রুত কাগজটাতে সই করে দাও। নিজের ভালো চাও তো? বললাম না সই করব না। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, মরে গেলেও সই করব না। আপনি ঠিকই বলেছেন। আসলে পুরনো দিনের স্মৃতিগুলো যখন মনে পড়ে না, তখন নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে ওঠে। এতে মায়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সেই জানোয়ারদের, যারা আমার বিরুদ্ধে মায়াকে উস্কিয়েছে। মায়ার থেকেও তাদের এতটা ভয়ঙ্কর মৃত্যু দিব যেটা ওরা কল্পনাও করতে পারবে না। আমি আপনাকে সাপোর্ট দেব। আপনার যে কোনো সাহায্য আমাকে ডাকবেন, কেননা মমতাজ সাহেব যখন বেঁচে ছিলেন উনি আমাকে খুব স্নেহ করতেন। আজকে ওনার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। ওনার পরিবারের জন্য কোনো কিছু করতে পারলে আমিও ধন্য। আর হ্যাঁ, ওনাকে কোনো কম্বল বা লেপের সাথে জড়িয়ে ধরলে হবে না।
ওনার এত পরিমাণ জ্বর যে আপনি ওনাকে জড়িয়ে ধরে সারাদিন ঘুমিয়ে থাকবেন। আপনার শরীরের তাপ আর মায়ার শরীরের তাপ দুটোই একত্রিত করে মায়ার জ্বরকে সম্ভবত কন্ট্রোলে আনা যাবে। এছাড়াও মেডিসিনগুলো খুব যত্ন করে খাওয়াবেন, ঠিক আছে শ্রাবণ সাহেব? ওকে, ঠিক আছে। তারপর ডাক্তার ম্যাম সেখান থেকে চলে যায়। মায়ের ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। মায়ের কপালে হাত বুলিয়ে যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই তার ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ওপর থেকে বলে আসে, হ্যালো বস, আপনি কোথায়? জানোয়ারটাকে তুলে এনেছি, গোডাউনের চেয়ারের সাথে বেঁধে রেখেছি, চারপাশে আগুন জ্বালিয়ে দিয়েছি। আপনি আসবেন না? যাব। তোমরা সব কিছু আমার তৈরি করে রেখো। যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে আমি সমস্ত কথা শুনতে চাই। ওকে বস, ঠিক আছে, আমরা সব কিছু রেডি করছি। ওকে। তারপর কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে সেই অজানা গুপ্ত ঘরের উদ্দেশ্যে, যে ঘরটা আজও অজানা, আজও ধোঁয়াশা। শুধু রয়ে গেছে কিছু অজানা, কিছু কথা, যেটা শুধু কালো এক ছায়া। রুমের ভেতরে প্রবেশ করতে রুমটা যেন কেঁপে ওঠে শ্রাবণের উপস্থিতিতে, যেন ভয়ের আভাস জানান দিচ্ছে রুমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে। শ্রাবণ গামলায় এক মগ পানি নিয়ে ছেটে দেয় ছেলেটির মুখে। চামড়াগুলো যেন ঝলসে গেছে, পড়তে থাকে, চলছে খসে পড়তে থাকে। হঠাৎ করে ছেলেটি এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। রুমের ভেতরে উপস্থিত আছে প্রায় 20 থেকে 25 জনের মতো ছেলে মেয়ে। সবগুলো হচ্ছে কালো গ্যাংয়ের ছেলে মেয়ে। ছেলেটা ছটপট করতে থাকে। শ্রাবণের সেই মেয়ে বডিগার্ডটা ছেলেটির পরনে থাকা সমস্ত কাপড় খুলে ফেলে, উলঙ্গ করে ছেলেটিকে বসিয়ে রেখেছে। মেয়েগুলো লজ্জায় সেদিকে তাকাচ্ছে না। শ্রাবণ একটা চেয়ার নিয়ে ছেলেটির সামনে বসে। মুচকি হাসি দিয়ে শ্রাবণ বলে ওঠে, দেখ ভাই, মরতে তোকে হবেই, কিন্তু মরার আগে তোকে সত্যি কথাগুলো বলে যেতে হবে। ছেলেটি কোনো কথা বলে না, চুপচাপ নিজের চোখের পানিগুলো ফেলছে। অবশেষে শ্রাবণ আবার বলে ওঠে, দেখ, মরতে তোকে হবে, কিন্তু মৃত্যুর সময় যদি তুই শাস্তি পেয়ে মরিস তাহলে কি ভালো দেখায়? যদি শাস্তি পেতে না চাস তাহলে সত্যি কথাগুলো বলে দে। শ্রাবণের মুখে এরকম কথা শুনে ছেলেটা হাসতে থাকে। ছেলেটার হাসি যেন শ্রাবণের একদম ভালো লাগছে না। ছেলেটা বলে ওঠে, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি তোকে বলে দেব? তুই ভয় দেখাবি আর আমি ভয়ে সব বলে দেব? তেমনটা নয়। ছেলেটির মুখে এরকম কথা শুনে শ্রাবণ মুচকি একটা হাসি দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে সেটাতে মনের সুখে টানতে থাকে। ছেলেটির কথাগুলো শুনতে থাকে। আর কিছু বলতে যাবে তখনই পেছন থেকে তার মেয়ে বডিগার্ড বলে ওঠে, এই জানোয়ার, তোর সাহস হয় কি করে ভাইয়ের মুখে মুখে তর্ক করার? মুখে এখন কাঁচা লঙ্কা ঢুকিয়ে দেব। চুপচাপ বেয়াদপি না করে ভাই যা বলে সেটা কর। ছেলেটা যেন হাসতে থাকে। মেয়ে বডিগার্ডের মুখে এই কথা শুনে ছেলেটি বলে ওঠে, আমি তো ভেবেছিলাম তুই ছেলে, কিন্তু এখন দেখছি তুই মেয়ে। তবে যাই বলিস, তোর ফিগার দেখে যে কোনো খারাপ মেশিনও খাড়া হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে সিগারেটের অংশটা ফেলে দিয়ে পা দিয়ে চেপে ছেলেটি পা দিয়ে চেপে ধরার সাথে সাথে ছেলেটি লাফাতে থাকে ব্যাঙের মতো। কার্টুনের ভেতর থেকে কয়েকটা ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে কোনো কথা ছাড়াই মেয়ে বডিগার্ডটাকে ইশারা দিতেই চোখগুলো বেঁধে দেয় শ্রাবণের। তারপর হাতে থাকা ইঞ্জেকশন সিরিঞ্জগুলো একের পর এক গাঁটতে থাকে পাগলের মতো। সেকেন্ডেই যেন 2টা ইঞ্জেকশনের সিরিঞ্জ তার শরীর পুশ করছে। এত স্প্রেডে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে তার শরীরে গাঁথতে থাকে যা চোখে দেখা যায় না। শরীরের ইঞ্জেকশনের স্ট্রোজ দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। গেথে গেথে শরীরটাকে একেবারে ফালা ফালা করে ফেলছে। ছেলেটির এমন কোনো জায়গা নেই যেখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢোকানো হয়নি। ইঞ্জেকশনের প্রত্যেকটা সিরিঞ্জ দা বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল, কেরোসিন এবং পুকুরের পচা পানি শরীরের মধ্যে পুশ করে দেয়। তারপর হাত, পা, শিরা, উপশিরা কেটে দেয়। সাথে সাথে রক্ত বের হতে থাকে। শ্রাবণ মুচকি এক হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিটমিট করে চোখ খুলছে মায়া। মায়া নিজেকে খাটের ওপর আবিষ্কার করে আর বলে ওঠে, সাথে সাথে যেন নিজের শরীরে ব্যথা অনুভব করে মায়া। প্রচণ্ড রকমের শরীরে ব্যথা। ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে দেখতে পায় তার পাশেই বসে আছে হেলান দিয়ে শ্রাবণ। এখনও ঘুমিয়ে চলেছে। নিজের শরীরের দিকে তাকিয়ে তো অবাক। নিজের রাগটাকে কন্ট্রোল করে হাজার যন্ত্রণা নিয়ে খুব কষ্ট করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। হঠাৎ করে তার মনে পড়ে ফোনের কথা। ফোনটা হাতে নিয়ে দ্রুত ফোন করে আলতাফ হোসেনের নাম্বারে। ফোন করার সাথে সাথেই বলে ওঠে, দেখো মামনি, তুমি ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। তুমি কি জানো আঙ্কেল কালও আমাকে ওর বেল্ট দিয়ে প্রচুর পরিমাণে মেরেছে?
আমি আর তাকে সহ্য করতে পারছি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে নিয়ে যাও। মামনি তুমি কষ্ট পেও না, দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা। ওকে শক্তি দিয়ে মারা যাবে না, বুদ্ধি দিয়ে মারতে হবে। তাই করুন আঙ্কেল, প্রয়োজনে ওকে মেরে ফেলবো, তবুও আমি ওর সাথে থাকবো না। ওকে মামনি, দেখছি। এই বলে ফোন কেটে দেয় আলতাফ হোসেন। মায়া ফোনটা রেখে যখনই বিছানায় হেলান দিতে যাবে তখনই চমকে ওঠে মায়া, কেননা তার পাশেই বড় বড় চোখ করে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে শ্রাবণ। শ্রাবণকে দেখে বুকের মধ্যে ছ্যাট করে ওঠে মায়ার। মায়া ভয়ে জড়সড় হয়ে যায়। শ্রাবণ মুচকি হাসি দিয়ে বলে ওঠে, হাহাহা। মায়া, তুমি কিন্তু আবার ভুল করছো। তুমি হীরাকে না নিয়ে কয়লাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছো। নিজের বিপদ নিজেই ডেকে আনছো। শ্রাবণের কথা শুনে মায়া এক মুচকি হাসি দেয়। এবার মায়া মুচকি এসেই বলে ওঠে শ্রাবণের উদ্দেশ্যে, কি যে বলেন না শ্রাবণ, আমার কাছে আপনার থেকে কি আর কোনো বড় বিপদ আছে? আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ ঢুকতে পারবে না, আর আমার অনুমতি ছাড়া তুমি বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এই ফোনটা আমার কাছে থাকুক। আমার ফোন আমার কাছে থাকবে, আমি আমার ফোন কাউকে দিতে পারবো না। কথা বাড়িয়ে ঝামেলা তৈরি করিও না। দিব না মানে দিব না, যা ইচ্ছা তাই করেন। ওকে রেখে দাও। এরপর শ্রাবণ সেখান থেকে বেরিয়ে পড়ে দরজার বাইরে। মহিলা বডিগার্ডের মাধ্যমে খাবার পাঠিয়ে দেয় রুমের ভেতর। খাবে না, কিন্তু ক্ষুধা লেগেছে অনেক মায়ার, তবুও খেয়ে ফেলে মায়া। এদিকে আলতাফ হোসেন প্ল্যান বানাতে থাকে তার ভাই মির্জার সাথে কি করে মায়াকে নিজের হাতে পাবে। উপস্থিত থাকা মির্জা সাহেব বলে ওঠে, ভাই, শ্রাবণের দুর্বলতা খুঁজতে থাকো। প্রত্যেক মানুষের দুর্বলতা থাকে, শ্রাবণের দুর্বলতা কি সেটা খুঁজে বের করো। আজকে প্রায় 2 বছর হতে চলল, এখন খুঁজে বের করতে পারিনি কে এই শ্রাবণ, কোথা থেকে এসেছে এই চৌধুরী বাড়িতে, আর তার দুর্বলতাকে খুঁজে করবে কিভাবে। হয়তো বা ওর বিষয়ে যে ছেলেটাকে খবর আনতে পাঠিয়েছিলাম সেই ছেলেটা নিখোঁজ। সম্ভবত শ্রাবণ তাকে মেরে ফেলেছে। হয়তো বা তাদের দুই ভাইয়ের কথার মাঝখানে এসে উপস্থিত হয় তাদের ছেলে ও ভাতিজা। আলম শিকদার বলে ওঠে, বাবা, আমি তোমায় বলেছিলাম যে এখান থেকে আমরা দূরে কোথাও চলে যাই, কিন্তু তুমি যেতে দিলে না। এখন বিপদ সামলাও। ছেলেকে দেখে ছেলের কথায় কোনো কান্না দিয়ে দুই ভাই নিজেদের মতো কথা বলতে থাকে। আলম আবার বলে ওঠে, বাবা, আমি যদি মায়াকে না পাই তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। না পাবে তুমি তোমার সম্পত্তি, না পাবে তুমি তোমার ছেলেকে। যা করবে দ্রুত করবে। প্রয়োজনে আমি শ্রাবণকে মেরে ফেলবো, তবুও আমার মায়াকে চাই। এই বলে আলম সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে অনেক দিন পরে নিজের বাড়িতে পা দিয়ে চারদিকটা ভালো করে ঘুরে দেখতে থাকে মায়া। মায়ের পেছনে প্রায় 10 জন মেয়ে বডিগার্ড। মায়া পুরো বাড়িটাকে দেখছে আর বলে ওঠে, পুরো স্মৃতি জুড়ে শুধু এই বাড়িতে আমার। কত সুখেই ছিলাম ভাই বোন দাদু দিদা বাবা মাকে নিয়ে, কিন্তু শ্রাবণ নামে সেই কাল বৈশাখী ঝড়টা আমার জীবনে এসে ওলট পালট করে দিয়েছে সব কিছু ভেঙে চুরে। এক এক করে পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকে। শ্রাবণ খুঁজে বেড়াচ্ছে সেই রহস্যময় ঘটনাটি, কি করে হত্যা করা হলো তার পুরো ফ্যামিলিকে। সেই কালো রাতের কথা মনে করে শ্রাবণ আজও খুঁজে বেড়ায় সেই রহস্যময় খুনিদের। হাঁটতে হাঁটতে মায়া একটা রুমের ভেতর প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় আর বলে ওঠে তার বডিগার্ডদের উদ্দেশ্যে, আচ্ছা, এরকম কি কেউ ব্যবহার করতো? এইটা তো প্রায় অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কে রেখেছে পুরো বাড়িটা, এখনো চকচক করছে। এইটা তো এতদিনে মাকড়সার জাল পোকা মাকড়ের ভিড়ে যাওয়ার কথা, সেখানে এই বাড়িটা এখনো সচ্ছল অবস্থায় কি করে আছে? এই বিষয়ে আমরা কোনো কিছুই বলতে পারবো না। শ্রবণ স্যার আমাদের বলতে মানা করেছে, আর এই সব বিষয়ে সম্পূর্ণ শ্রবণ স্যার জানে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে শ্রাবণ আসলে কে? সে কোথা থেকে এসেছে? সে কি করে সেই দিন প্রাণে বেঁচে গেল? কি করে? সে এতদিন কোথায় ছিল? আর সে কি করে জানলো যে আজকে আমরা বিয়ে করতে চলেছি আর আমি আঙ্কেলের বাড়িতে আছি? সরি ম্যাম, আসলে এই বিষয়ে আমরা তেমন কিছুই জানি না। শ্রবণ আসলে একজন মাফিয়া নয়, এটা বলতে পারি, তবে উনি একজন। কথাগুলো বলতে গিয়ে থেমে যায় মহিলা বডিগার্ড। মায়া প্রকোচকে সেদিকে তাকায়। কি বলতে গিয়ে থেমে গেল সেটা জানার জন্য মায়া কৌতূহল নিয়ে আবার বলে ওঠে, আচ্ছা, তুমি কি বলতে গিয়ে থেমে গেলে? শ্রাবণ আসলে কে? সত্যি করে বলো, ওর পরিচয় কি? কোথা থেকে এসেছে এই শ্রাবণ? মহিলা বডিগার্ডটি আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই পেছন থেকে
পুরুষ কণ্ঠে কেউ একজন মুচকি এসে বলে ওঠে। আমি তো আগেই বলেছি মায়া, সময় হলে সবটা জানতে পারবে। সময়ের আগে আমার পরিচয় খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলবে রহস্যময় সেই গোলক ধাঁধার ভেতরে। সব কিছু তোমার সামনে রাখা আছে, শুধু পৃষ্ঠাগুলো উল্টে উল্টে তোমায় দেখতে হবে। ধাঁধার সূত্র, বইয়ের অঙ্কন, ছবি শুধু তোমাকে মেলাতে হবে, তবেই তুমি তোমার ফ্যামিলিকে ফিরে পেলেও পেতে পারো। হা হা হা। কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে পড়ে শ্রাবণ। শ্রাবণের পেছনে আরও 10টা গাড়ি বেরিয়ে পড়ে। শ্রাবণ গাড়িগুলো নিয়ে প্রায় শহরের শেষ প্রান্তে চলে এসেছে। সেখানেই দেখতে পায় একটা ফ্যাক্টরিতে কোনো রকম পারমিশন ছাড়া পুরো দলকে নিয়ে ভেতরে ঢুকে দেখতে পায় বেআইনি অস্ত্র শস্ত্র, বিভিন্ন রকম বেআইনি কাজকর্ম সেখানে করা হচ্ছে। কোনো কথা ছাড়াই শ্রাবণ বলে ওঠে। পুরো ফ্যাক্টরিটা সেল করে দাও। যারা যারা মাতব্বরি করবে তাদের জবানবন্দি নিয়ে এই লাভার আগুনে তাদের ফেলে দেবে। শ্রাবণের কথা মতো দ্রুত তারা কাজ করা যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে গুলি করে সেখানে মেরে ফেলে আগুনের লাভার ভেতরে। আসলে সেখানে বন্দুক, বুলেট, বিভিন্ন প্রকার বম, গুলি এইসব চোরের কারবারি কাজ চলছিল ফ্যাক্টরিতেই, যেগুলো সরকারের অনুমতি ছাড়া। আর এই ফ্যাক্টরির মালিক হচ্ছে মির্জা সাহেব। মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর মির্জা সাহেবের ফোনে রং নাম্বার থেকে কেউ একজন কল করে বলে ওঠে। মির্জা সাহেব, কী অবস্থা? আপনার প্রথম উপার্জনের ধাপ সবেমাত্র বন্ধ করলাম। নিজেকে বাঁচাতে চাইলে আন্ডারগ্রাউন্ডে চলে যান, নয়তো প্যান্টটা খুললে আর প্যান্টটা পরার সময় পাবেন না। হা হা হা। কথাটা বলে ফোনটা কেটে দেয়। কথাটা শুনে সোফার উপর ধপ করে বসে পড়ে মির্জা সাহেব। মির্জা সাহেবের এমন অবস্থা দেখে আলতাফ হোসেন বলে ওঠে। কি হয়েছে ভাই, তুমি এমন করছো কেন? আরে চুপ শালা বলদ, তোদের দ্বারা কিচ্ছু হবে না। তোরা শুধু নিতে জানোস, দিতে জানোস না। আজ এটা চাই, ওটা চাই, আজ মাগির কাছে যাব, কালকে মদ খাবো, কি করব, এক এক দিন এক রকম ভাব। আমার কাছ থেকে টাকা নিস, এদিকে তোর খেয়াল রাখছিস। আমাদের যে বেআইনি কোম্পানিটা ছিল সেটা ফ্যাক্টরিতে বন্ধ করে দিয়েছে কেউ একজন। কথাটা শুনে চমকে যায় আলতাফ হোসেন। শ্রাবণ রুমের মধ্যে বসে ব্ল্যাক কালারের একটা সিগারেট খাচ্ছে। সামনে রাখা আছে অসংখ্য রাস্তার ম্যাপ ও কিছু ঘটনার ফুটেজ। সেগুলোকে কয়েকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং শ্রাবণ নিজে একসাথে মিলাচ্ছে। অন্যদিকে যে করেই হোক শ্রাবণের বলা সেই কথাগুলোকে আমায় খুঁজে বের করতে হবে। কেন সে আমায় এই কথাগুলো বলল? ফিরে পেলেও পেতে পারি আমার পরিবারকে। এ কথা দ্বারা সে কি বুঝিয়েছে? আদৌ আমার বাবা মা মরেছে তো? আমার ফ্যামিলি আবার বেঁচে নেই তো? ও মাই গড, শ্রাবণকে আমায় ফলো করতে হবে। আচ্ছা, কে এই শ্রাবণ? নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছে করছে। অবশ্যই জানাবো, চলুন তাহলে শ্রাবণের পরিচয়টা দিয়েই দিই গল্পের শেষ মুহূর্তে। শ্রাবণ এমন একজন যে দেশে ও দেশে বাইরে খ্যাতির পরিচয় দিয়ে সুফল একজন সাফল্য ব্যক্তি। তার পরিচয় খুঁজতে যাওয়া মানে নিজেকে কুমিরের সামনে ফেলা। শ্রাবণের পরিচয় কেউ জানতে গেলে মৃত্যুটা তার জন্য নিশ্চিত হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। মন্তাজ চৌধুরী বিশাল বহুল বাড়ি, প্রায় হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার মালিক। এত পরিমাণ তাদের টাকা যে তারা বলতে ভুলে যায় কোথায় কোন ব্যাংকে কত টাকা রাখা আছে। এক বাক্যে সারা বিশ্বের মানুষ চেনেন মন্তাজ চৌধুরীকে, কেননা তার বিজনেস, প্রপার্টি এবং সফলতা শুধু বাইরের জগতে নয়, ইতিহাসের জগতে, বইয়ের জগতে এবং বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে। কথায় আছে না, যার যত বেশি সম্পদ তার তত বেশি টেনশন, আর যার যত সম্পদ নেই তার টেনশন নাই। মমতাজ চৌধুরী পুরো পরিবারকে নিয়ে বেশ সুখেই আছে, কিন্তু সুখটা বেশি দিন টিকলো না। মমতাজ চৌধুরী বুঝে গিয়েছিলেন তার ফ্যামিলির ওপর আক্রমণ হতে পারে হামলা। একটা রোড অ্যাক্সিডেন্ট, তার পরিবারের কয়েকজন সদস্য মারা যায়। সেই থেকে লোকের প্রতি 5 জন করে বডিগার্ড ঠিক করে রেখেছে, যে যখন বাইরে যায় তার সাথে বাইরে 5 জন করে যায়। অনেক দিন পর বাড়িতে একটা বিলাসবহুল পার্টি রেখেছে মমতাজ চৌধুরী। দেশ বিদেশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিসের কর্মচারী এবং বিজনেসম্যানরা এসেছে বাড়িতে নিজেদের একমাত্র নাতনির বার্থডে পার্টিতে। হইচই মাতিয়ে তুলেছে পুরো বাড়িটাকে। বেঁচে আছে শুধু মায়ার মা বাবা, দাদু দিদা এবং মায়ের ছোট্ট একটি ভাই। তাছাড়া পুরো বাড়িটাকে কোনো এক অজানা রহস্য গ্রাস করে নিয়েছে। রোড অ্যাক্সিডেন্টে তাদের ফ্যামিলি আরও কিছু সদস্য কবর দেশে তলিয়ে গেছে। চারিদিকে ছোট ছোট বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলা করছে, কেউ গল্পগুজব করছে, কেউ নাচ গানে মেতে উঠেছে, কেউ হাসাহাসি করছে, কেউ পার্টিটাকে আরও
মাতিয়ে তোলার জন্য বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করছে। কেক কাটার সময় হয়ে গেছে। মন্তাজ চৌধুরী বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দূর দূরান্ত থেকে আসা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী ও ভাই বোনেরা, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আমার অফিস কর্মচারী ব্যক্তিগণ, আমি মমতাজ আলী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। দেশ বিদেশে সহ সারা বিশ্বে আমাদের কোম্পানির নাম্বার 1 ও 1 নম্বরে স্থান আছে। শুরুতে এই উপলক্ষে আজকের এই পার্টি, তার সাথে কেন্দ্র করে আমার একমাত্র বরণাত্রী মায়ার জন্মদিন। তাই আপনাদের দেশ বিদেশ থেকে নিমন্ত্রণ করে আনা হয়েছে। দেরি না করে অল্প সময়ের মধ্যে আমরা কেক কাটবো। দাদু ভাই এদিকে আসো, এ নাও কেক কাটো। দাদু, আমি কেক কাটবো একটা শর্তে। আমাকে কিন্তু অনেকগুলো গিফট দিতে হবে। আর হ্যাঁ, আমরা ঘুরতে যাব। এই বাড়িতে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। শুভ আর আমি প্ল্যান করেছি আমরা এবারে বেঙ্গালুরু ঘুরতে যাব। না গেলে কিন্তু আমি কেক কাটবো না। ওকে, ঠিক আছে দাদু ভাই, তুমি ঘুরতে যেতে চাইলে তোমাকে সেখানে নিয়ে যাব। ওকে দাদু। এবার তারা কেক কাটে। কেক কাটার পর একে একে সকল অতিথিকে কেকের কিছু অংশ করে সকলকে খেতে দেয়। সকলে বিভিন্ন রকম বক্স এনেছে। এত পরিমাণ গিফট পেয়েছে যা একটা রুম পার হয়ে অন্য রুমে রাখা হয়েছে। প্রায় খাওয়া দাওয়া পর্ব শেষে অতিথিরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সবেমাত্র ঠিক এমন সময় হঠাৎ করে 30 থেকে 35 জনের মতো কালো পোশাকধারী লোক এসে কোনো রকম কোনো অ্যাকশন ছাড়াই অপারেশন চালু করে দেয়। প্রত্যেক জনের হাতে একটি করে স্পাইপার, একটা গরম বুলেট একটা আর একটা স্পাইপারের ভেতর থেকে বের হয়ে এসে ক্ষত বিক্ষত করে দিতে থাকে সকল মানুষকে। মুহূর্তের মধ্যে সেখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে যায়। কেউ কোনো দিকে পালিয়ে যাচ্ছে দেখার সময় নেই। গরম বুলেটগুলো এসে নিরীহ সরল সাদা মানুষগুলোকে, শরীরগুলোকে ক্ষত বিক্ষত করে দেয়। গুলি লাগার সাথে সাথে ফ্লোরে পড়ছে। মুহূর্তের মধ্যে পুরো প্যান্ডেলটা যেন একটা লাশের শ্মশান ঘাট কিংবা লাশের কারখানায় পরিণত হয়। কয়েকটা বুলেট এসে লাগে মায়ের ছোট ভাই, তার মা এবং বাবার শরীরে। নিথর দেহগুলো পড়ে আছে ফ্লোরের ওপর। এগুলো দেখে মমতাজ চৌধুরী বুকে হাত দেয়। তাকে দেখে তার নাতি অঝরে কাঁদছে। নাতনিকে বাঁচানোর জন্য তার কাছে গিয়ে নাতনিকে দিয়ে সেখান থেকে পালিয়ে আসতে চেষ্টা করে। তখনই পেছন থেকে সব বডিগার্ডের বস বুলেট ছুঁড়ে বলে ওঠে, স্যার, আপনি মায়া ম্যামকে নিয়ে ওই পাশের গুপ্ত রাস্তা দিয়ে যেতে ধরেন। একদম গোপন আস্তানায় চলে যেতে পারবেন। আমি বাকিটা দেখছি। তখনই পেছন থেকে হঠাৎ একজন গুলি করে মমতাজ চৌধুরীকে। বাঁচাতে গিয়ে গুলি খায় বডিগার্ডের স্যার, লিডার আমাকে বুলেট। মাফ করে দিবেন। আমি আপনাদের রক্ষা করতে পারিনি। আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি। অজানা শত্রুরা খুব ভয়ঙ্কর। আমার মতে এগুলো আপনাদের খুবই পরিচিত শত্রু, যারা আপনাদের বাড়িতে খুব সহজেই প্রবেশ করতে পেরেছে। কেননা মেন গেটের দায়িত্বে আমি ছিলাম। আপনারা যাদের ইনভাইট করেছেন তাদের কার্ড দেখে আমি ভিতরে প্রবেশ করতে দিয়েছি এবং বাইরে থেকে গেট বন্ধ করে দিয়েছি। এছাড়াও আপনাদের নেমন্তন্ন করা মানুষগুলোর ভেতর থেকে আপনাদের এই অজানা পরিচিত শত্রুগুলো। দেখো বুলেট, তোমার কোনো কিছু হতে দিবে না। আমি নিজের চোখ দুটো খোলা রাখো, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। স্যার, আমার কথা বাদ দেন। আমার ছেলে শ্রাবণ, যাকে আপনি বিদেশে পাঠিয়েছেন, তাকে নিয়ে আসেন। সেই আপনাদের সকল রকম বিপদ থেকে আল্লাহর রহমতে রক্ষা করবে। সে যেমন শক্তিশালী তেমন প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। দেখতে যতটা ভয়ঙ্কর ততটাই হিংস্র। সেই খুঁজে বের করতে পারবে এই অজানা রহস্যময় খুনিদের। আর শেষ কথাটা বলতে পারে না বডিগার্ড। বুলেট তার আগে হয়ে যায় কবর, দেশের চিরস্থায়ী বাসিন্দা। গোলাগুলির মাধ্যমে সময়ের সবার চোখের আড়ালে মমতাজ সাহেব তার নাতনি মায়াকে নিয়ে সেই গোপন রাস্তা ধরে গোপন গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে যায়। এতদিন এই গোপন আস্তানায় সম্বন্ধে কেউ জানতো না, শুধু জানতো বুলেট এবং মমতাজ সাহেব। ভীষণ রকমের ভয় পেয়ে আছে মায়া। মায়া অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে। এরই মধ্যে মমতাজ সাহেব নিজের পকেট থেকে ফোন বের করে কল করে অজানা নাম্বারে। ফোনটা রিসিভ করতে মমতাজ বলে ওঠে, হ্যালো শ্রাবণ, কোথায় তুমি? দ্রুত বিদেশ থেকে দেশের উদ্দেশ্যে রওনা দাও, সোজা আমার বাড়িতে। তোমার খুবই প্রয়োজন তোমার এই মুহূর্তে আমাকে। পুরো বাড়িতে আমার শ্মশান ঘাট লাগিয়ে দিয়েছে অজানা কিছু মাফিয়া খুনি। তোমার বাবাও মারা গেছে। আমাদের রক্ষা করতে গিয়ে নিজের বাবার খুনের প্রতিশোধের সাথে তোমার বাবার দায়িত্বকে রক্ষা করতে তোমাকে দেশে ফিরতে হবে। কি বলো দাদু, হঠাৎ করে আক্রমণ, তাও আবার আমার বাবা মারা গেছে। তুমি যেখানে আছো সেখানেই থাকো। আর হ্যাঁ, কলটা কাটার প্রয়োজন নেই, আমি রওনা দিচ্ছি। কলটা কেটে সেখানে রেখে দেয়। আর শ্রাবণ
বিদেশের মাটি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বিদেশের মাটি থেকে 18টা হেলিকপ্টার আকাশে উপরে উড়াল দিয়েছে। প্রায় ঘন্টা তিনেকের মধ্যেই 18টি হেলিকপ্টার ল্যান্ড করে বাংলাদেশের মাটিতে। সেখান থেকে প্রায় 45টার বেশি কালো ব্ল্যাক কালারের রোলস রয়েলস কার সেখানে উপস্থিত হয়, যার বর্তমান বাজার দরে এক একটা কারের মূল্য 6 থেকে 10 কোটি টাকার মধ্যে। শ্রাবণ বলে ওঠে, দাদু আমি চলে এসেছি দেশের মাটিতে। তোমরা তোমাদের গোপন আস্তানা থেকে এখন বের হতে পারো। এতক্ষণে সমস্ত বাড়ি ফাঁকা আছে। যেমন কেউ বেঁচে নেই, তেমনি সেই অজানা খুনিরাও তাদের নিজেদের জীবন নিয়ে চলে গেছে। তোমরা বের হতে হতে আমি পৌঁছে যাব তোমাদের বাড়িতে। কথাগুলো বলে ফোন কেটে দেয়। তারপর ড্রাইভারকে বলে মমতাজ চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িগুলো নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে 35 থেকে 45টার বেশি গাড়ি প্রবেশ করে। রোলস রয়েস ঘরের ভেতর থেকে বের হয়ে আসে। দেখা করে মমতাজ সাহেব, সাথে পুরো বাড়িটা লাশ রক্তে ছেয়ে গেছে। রক্তের ফোঁটাগুলো এখনো তাজা, এদিক সেদিক সাগরের পানির মতো ঢেউ খাচ্ছে। মমতাজ সাহেব শ্রাবণকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে, কান্না ভাঙা কণ্ঠে বলে ওঠে, দাদু তুমি এসেছো, দেখো কি পরিণতি করেছে আমার বাড়ির। আমার সন্দেহ হচ্ছে এসব আমার ছেলের বন্ধু মির্জা আর আলতাফ হোসেনের কাজ। কেননা তার চালচলন কথাবার্তা শুরু থেকে আমার ভালো লাগতো না। নো টেনশন দাদু, আমি চলে এসেছি। তোমার পরিবার কেন তোমাদের কারো শরীর থেকে আর একটা রক্তের ফটো আমি পড়তে দেব না। তাই যেন হয় দাদু, একমাত্র তুমি এখন বেঁচে আছো যে এই পুরো বাড়িটাকে দেখভাল করতে পারো। শ্রাবণ রাতে চলে আসে বাড়িতে, তারপর মায়ের পাশেই ঘুমিয়ে যায়। সকালে মায়া ঘুম থেকে উঠে দেখতে পায় শ্রাবণ তাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে মায়া এক চিৎকার মারে। শ্রাবণের চিৎকার শুনেই বলে ওঠে, জাস্ট জড়িয়ে ধরেছি তোমাকে, কিস তো আর করিনি যে এত জোরে চিৎকার করলে। জাস্ট শাট আপ। কিস কেন? আমাকে জড়িয়ে ধরতেও দিব না। তোমার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? ধুর বালের, আর ভালো লাগে না। কেউ আর কোনো কথা না বলে শ্রাবণ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। শ্রাবণ ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। এরই মধ্যে মায়া গিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয়। মায়া শুধু শরীরে একটা টাওয়াল পেঁচিয়ে রুমের মধ্যে আসে। মায়া মনে করেছিল এখনও অবিবাহিতা, আগের মতোই আছে। সে ভুলে গিয়েছিল যে এখন বিবাহিতা, তার রুমেও একজন থাকে। যখনই সে তার চরিত্র থেকে চাওয়ারটা খুলতে যাবে, তখনই আয়ায় দেখতে পায় শ্রাবণকে। শ্রাবণ চোখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার দিকে। এটা দেখে মায়া মারে এক চিৎকার আর বলে ওঠে, আপনার লজ্জা করে না অসহায় একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে থাকতে? যেভাবে দেখছেন তাতে তো মনে হচ্ছে জীবনেও নিজের চোখ দিয়ে কোনো মেয়েকে দেখেননি। হা হা হা, হাজার হাজার মেয়ে দেখেছি এবং মেয়েদেরকে আমার সাথে ঘষা মেশাও করতে দেখেছি, বাট এভাবে তো কোনো দিন দেখিনি, আজকেই প্রথম। তবে যাই বলো, দেখতে কিন্তু ওয়াও। এটা বলে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তিনজন গাড়িতে যাচ্ছে। সামনে 2টা বডিগার্ড ভর্তি, গাড়ির পেছনে 2টা ভর্তি গাড়ি। এখনও রেগে আছে মায়া শ্রাবণের উপর। শ্রাবণ শুধু হেসে চলেছে, মায়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হঠাৎ করে 4টা বুলেট এসে লাগে গাড়ির কাছের উপর। কাঁচগুলো না ভাঙলেও গাড়ির বেশ ভালোই আঘাত করেছে। হঠাৎ এমন হাওয়াতে কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা বুলেট এসে লাগে মমতাজ সাহেবের কাঁধের উপর। মমতাজ সাহেব চিৎকার দেয় আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে গাড়ি থেকে নামে শ্রাবণ। তারপর কে গুলি চালিয়েছে তার উৎস খুঁজতে থাকে। এমন সময় দেখতে পেল সেদিকে গুলি করে প্রায় 5 মিনিটের মধ্যেই 8 থেকে 10 জনের লাশ ফেলে দেয়। বাকিগুলো পালিয়ে যায়। নিজের জীবন নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় মমতাজ সাহেবকে বডিগার্ডগুলোর মাধ্যমে। আর মায়াকে সেখান থেকে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে একটা গোপন আস্তানায় বন্দি করে রাখে এবং সিকিউরিটি গার্ডগুলোকে বলে দেয় যেন কেউ ভেতরে ঢুকতে না পারে। অপারেশন চলছে হসপিটালে। অপারেশন থেকে বের হয়ে ডাক্তার ম্যাম বলে ওঠে, শ্রাবণ সাহেব তেমন কোনো ক্ষতি হয়নি, তবে এবারের মতো উনি বেঁচে গেছে, ওনাকে খুব সাবধানে রাখবেন। ওকে ডাক্তার সাহেব, আমি ওনাকে নিয়ে গেলাম। ওনাকে এখানে রাখা যাবে না, ওনার বিপদ আছে। ওনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি রাতের আধারে গোপনে আমাকে দিয়ে আসবেন। ওকে ঠিক আছে শ্রাবণ সাহেব। খুব সতর্কতার সাথে রাতের আধারে সেখান থেকে নিয়ে যায় মমতাজ সাহেবকে সবাই মৃত বলে জানে, কেননা শ্রাবণ একটা লাশের কারখানা থেকে নিয়ে এসে মমতাজ সাহেব বলে চালিয়ে দেয়। বেশ মিডিয়ার সামনে সারা বিশ্বে মানুষ জানে মরে গেছে এবং শুধু বেঁচে আছে মায়া একাই। শ্রাবণকে বাবার খুনি বলে গালি দেয়। শ্রাবণ সে আর সহ্য করতে পারে না।
এদিকে শ্রাবণ সকল প্রমাণ একত্রিত করে এক জায়গায় করে মায়াকে দেখাবে বলে অন্যদিকে আলতাফ হোসেনের জোর করে বাড়িতে ভেতরে প্রবেশ করে। সিকিউরিটি গার্ডগুলো বাধা দিলেও বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভেতরে গিয়ে মায়ের সাথে কথা বলে। সেখান থেকে বলে ওঠে আলতাফ হোসেন, মায়াকে তুমি কোথায় বেরিয়ে আসো, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। শ্রাবণ তোমাকে বাঁচতে দেবে না। তোমার সকল সম্পত্তি পাওয়ার জন্য শ্রাবণ তোমার পুরো পরিবারকে খুন করেছে আর গোপনে আর চালিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট বলে। আঙ্কেল এসব আপনি কি বলছেন? শ্রাবণ যদি এসব করে তাহলে ওকে আমি ছাড়বো না, কিন্তু শ্রাবণ যে এসব করেছে তার প্রমাণ কি? এই নাও মা, দেখো আমি তোমার জন্য প্রমাণ নিয়ে এসেছি। দেখি। তারপর এডিট করা কিছু ভিডিও আর কিছু পিক দেখায়, সেগুলো বিশ্বাস করে নেয়। মায়া কাঁদতে থাকে আর বলতে থাকে সে শ্রাবণকে মেরে ফেলবে। আলতাফ হোসেন সুযোগে বলে ওঠে, দেখো মা, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। আজকে রাতে আমি ওকে মেরে ফেলবো। তুমি আজকে ওর সাথে ঘনিষ্ঠ হবা। ওকে তোমার প্রতি আকর্ষণ দৃষ্টি শক্তি তোমার দিকে যেন দেয়। তুমি যে করে হোক ওকে তোমার মায়ায় ফেলবে, যেন ও বিশ্বাস করে তুমি ওকে সত্যি স্বামী হিসাবে মেনে নিয়েছো। তুমি ওর সাথে মেলামেশা করবা। এরপর যখন ও তোমার সাথে মেলামেশা করতে আসবে তখন তুমি তাকে ঘুমের ঔষধ দিয়ে দুধ খাওয়াবা। তারপর সে দুধ খাওয়ার পরে ঘুমিয়ে যাবে। আর তারপর তাকে চেয়ারের সাথে বেঁধে এখান থেকে সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে নিয়ে যাব তুর পাহাড়ে। সেখানে মুসা নবীর সাথে তুর পাহাড়ে দেখা করেছিলেন। সেখানে নিয়ে গিয়ে চেয়ার সহ উপর থেকে নিচে ফেলে দেব আর তোমার পরিবারের হত্যার প্রতিশোধ নেব। ঠিক আছে আঙ্কেল, আমি আজকে তার ভোগের পণ্য হব। তবুও তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি আমার বাবা মার খুনের প্রতিশোধ নিতে আমার সব কিছু বিলিয়ে দিতে রাজি আছি। তারপর আলতাফ সাহেব সেখানে আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। রাত 10টা। বেশ রূপবতী গুণবতী অপ্সরী সুহাসিনী জান্নাতের হুরপুরির মতো সেজেগুজে খাটের উপর বসে আছে। পরনে তেমন কিছুই নেই। কালো রঙের একটা নাইট ড্রেস পরে আছে মায়া। চুলগুলো খোপা করে গাছা ফুলের বেলি দিয়ে সুন্দর করে সেজেছে। রুমের ভেতর শ্রাবণ ঢুকতেই ক্রাশ খায়। শ্রাবণ মুচকি এসে বলে ওঠে, কি ব্যাপার ম্যাম, আজকে এত সাজুগুজু করে? আমি তো এসব দেখে কন্ট্রোল হারিয়ে ফেলবো। আমি কি কাউকে মানা করেছি আমার কাছে আসতে? আমি কি ভালোবাসার যোগ্য না? আমিও চাই আমার স্বামীকে ভালোবাসতে, কিন্তু আমার স্বামী তো আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে সত্যিই সে আমাকে আজকে এই রাতে ভালোবাসা দিত। সত্যি? 3 সত্যি। কিন্তু একটা শর্ত আছে, আমার কাছে আসতে হলে আগে এই দুধটা খেতে হবে, কারণ কোনো কিছু করার আগে একটু মধু মিষ্টি মুখ করতে হবে না? ওকে ঠিক আছে। শ্রাবণ দুধটা খেয়ে নেয়। তারপর মায়াকে কোলে তুলে নিয়ে খাটের উপর রাখে। তারপর মায়ার ঠোঁট দুটো ধরেই চুমু খেতে থাকে। সারা শরীরে চুমু দিতে দিতে ধীরে ধীরে নিচে নামতে থাকে। এমন সময় তার চোখ বন্ধ হয়ে আসতে থাকে। এক পর্যায়ে শ্রাবণ ঘুমিয়ে যায়। এর মধ্যে মায়া আলতাফ হোসেনকে ফোন করে। সমস্ত সিকিউরিটি গার্ড তখন ঘুমাচ্ছে। সবার চোখে ফাঁকি দিয়ে শ্রাবণকে চেয়ারে বেঁধে নিয়ে হেলিকপ্টার করে তুর পাহাড়ে নিয়ে আসে। তারপর শ্রাবণের চোখে জল সেটে দেয়। শ্রাবণ মিটমিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে খোলা আকাশের নিচে। এটা দেখে শ্রাবণ বলে ওঠে, এ কি, আমি এখানে কি করে? আমি তো রুমের মধ্যে। তখনই কারো হাসির আওয়াজ কানে আসে। মায়া, আলতাফ হোসেন, মির্জা জাফর আলম হাসতে হাসতে মায়া বলে ওঠে, কিরে কেমন দিলাম তোকে? তোর সাথে কেমন গেম খেললাম? তুই আমাকে ভোগ করবি? আমার পুরো পরিবারকে মেরে ফেলে আমার সাথে সুখের সংসার করবি? আমার পুরো সম্পত্তিকে তুই ভোগ করবি? এটা তুই ভাবলি কি করে? মায়া, ওর কোনো কথা শোনার প্রয়োজন নেই। ওর মুখ টেপ মেরে দাও। শুধু আমরা বলবো আর এখান থেকে ফেলে দেব। বেশি সময় নাই, দ্রুত করো। আলম, তুমি ওর মুখে একটা ট্যাপ মেরে দাও। ওকে এখান থেকে ফেলে দেব। শালা জানোয়ারটা আমার পরিবারকে মেরেছে, আমার আদরের দাদুকে, আমার সম্পত্তি ভোগ করতে এসেছিল। আজকে ওকে বুঝিয়ে দেব মায়া মামুনি, ওর সাহস কি করে তোমার মতো একটা স্মার্ট মেয়েকে বিয়ে করার। কি অধিকার আছে ওর? তো কোনো কিছুই নেই। পরনে কাপড়টাও মনে হয় তোমার দাদুর দেওয়া। আমি ওর মুখটাও দেখতে চাই না। ওকে ফেলে দাও পাহাড়ের উপর থেকে। শ্রাবণ বলার জন্য ছটফট করছে, কিন্তু মুখে ট্যাব লাগার কারণে কথা বলতে পারে না। চেয়ারের সাথে হাত পাগুলো বেঁধে দেওয়া হয়েছে। মির্জা আর আলম দুজন মিলে চেয়ারটা পাহাড়ের ওপর থেকে ফেলে দেয়। কয়েক হাজার ফিট ওপর থেকে চেয়ারটা পড়তে থাকে। সবাই ওপরে থাকে, হাসতে থাকে। সকলে হাসির আওয়াজ তার কানে আসে। শ্রাবণ বুঝে গিয়েছে মৃত্যু তার নিশ্চিত। সে ভাবতে পারেনি এতটা বিশ্বাসঘাতকতা করবে মায়া তার সাথে। আর পরিবারকে বাঁচাতে এসে শ্রাবণ নিজেই তার পরিবারের হাতে মরতে বসেছে।
অন্যদিকে শ্রাবণ মরে গেছে ভেবে সবাই হেলিকপ্টার করে আবার রওনা দেয় মায়ের বাড়ির উদ্দেশ্যে। এদিকে পাহাড়ের একটা পাথরে আটকে যায় চেয়ারটা। কোনো রকমে আঘাত লাগেনি শ্রাবণের। শ্রাবণ বেঁচে আছে, শুকরিয়া করে আল্লাহর নামে। শ্রাবণকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে তার পুরো সিকিউরিটি টিম তাকে খুঁজতে থাকে। শ্রাবণ আসলে একজন গোয়েন্দা বিভাগের গোয়েন্দা অফিসার, তাই দ্রুত টেকনোলজি ইউজ করে খুব সহজে শ্রাবণকে খুঁজে বের করে তার পুরো টিম। শ্রাবণকে হেলিকপ্টারের মাধ্যমে সেই পাহাড় থেকে উদ্ধার করে নিয়ে আসে। মাথায় চোট পাওয়ার কারণে প্রায় অনেক দিন অসুস্থ ছিল। গোপনে তার দাদুর সাথে দেখা করত, কিন্তু গত 1 বছরে নিজে আত্মপ্রকাশ করে যখনই শুনতে পেল মায়াকে ভুলিয়ে ভালিয়ে আলতাফ হোসেন তার ছেলে আলমের সাথে বিয়ে দিচ্ছেন। তখন শ্রাবণ সবার সামনে চলে আসলো। এই ছিল অতীতে ঘটে যাওয়া ঘটনা। বর্তমানে শ্রাবণ সবকিছু রেডি করছে মায়াকে দেখাবে বলে। মায়ের রুমের মধ্যে কান্না করছে। মায়া শ্রাবণের আসল পরিচয়টা খুঁজে বের করবে বলে শ্রাবণের সাথে থাকতে চায়। শ্রাবণের সকল কাজকে সে ফলো করতে চায়। শ্রাবণ বাইরে বসে আছে, সাথে মায়া। হঠাৎ কোত্থেকে যেন পুলিশ এসে আর বলে ওঠে, স্যার এ কি হচ্ছে? শ্রাবণে আমার মেয়ে, মানে আমার বন্ধুর মেয়ে মায়াকে জোর করে বিয়ে করেছে, একে গ্রেফতার করুন। কি মিয়া চৌধুরী, আপনাকে শ্রাবণ জোর করে বিয়ে করেছে? না, আমি ওকে নিজে থেকে বিয়ে করেছি। শ্রাবণ আমাকে জোর করেনি। আঙ্কেল, আপনি ভুল করছেন। আপনি চলে যান। আমি শ্রাবণকে ভালোবেসেই বিয়ে করেছি। আমি শ্রাবণের সাথেই থাকতে চাই। ধুর মিয়া, পেঁচাল করার সময় পান না। আর এখানে আপনি একমত থাকবেন না? ওনাদের স্বামী স্ত্রী সুখে আছে, শান্তিতে আছে। আপনি ওনাদের মাঝে হাড্ডিমে কাবাব হতে আসবেন না। যদি আর ওনাদের বিরক্ত করেন তাহলে আপনাকে আমরা গ্রেপ্তার করব। শ্রাবণ অবাক মায়ের আচরণে। তারপর আলতাফ সহ পুলিশ চলে যায়। শ্রাবণ অবাক হয়ে যায়। শ্রাবণ ঠিক করছে মায়াকে সব সত্যি ঘটনা বলে দিবে, তাই মায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। চারিদিকটা অন্ধকার। মায়া শুধু বারবার বলছে তাকে কোথায় নিয়ে যাচ্ছে শ্রাবণ। শ্রাবণ কোনো কথা বলে না। একটা ড্রয়ারের দরজা খুলে সেখানে মায়াকে জোরপূর্বক ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। তারপর আবার একটা জানালা খুলে সেই জানালার ভেতরে ঠিক তাদের বাড়ির মতো। মাথাটা ঘুরিয়ে দেখতে পায় তার ডান পাশে কেউ একজন শুয়ে আছে। মায়া সেদিকে গুটি গুটি পায়ে বিছানার উপর চাদরটা সরিয়েই দেখে চমকে ওঠে, কারণ সেখানে সে দেখতে পায় তার দাদু শুয়ে আছে খাটের উপর। মায়া দেখে বলে ওঠে, দাদু, তুমি বেঁচে আছো? সত্যি দাদু? হ্যাঁ দাদু ভাই, আমি এখনো বেঁচে আছি। তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করোনি কেন? অনেক কাহিনী, সবটা জানতে পারবে শ্রাবণ প্রমাণগুলো দেখা। তারপর শ্রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত এক এক করে সকল ভিডিও দেখায়, কি করে তার বড় চাচা ও চাচি এবং তার ছোট ভাইকে মেরেছিল, তার বাবা মা সহ তাদের পরিবারের অন্যান্য ব্যক্তিগুলোকে মেরেছিল। সবটা দেখে অবাক হয়ে যায় মায়া। মায়া বলে ওঠে, তার মানে এসব আলতাফ হোসেন আঙ্কেল করেছে? আর দাদু ভাই, তুমি এতদিন শ্রাবণকে ভুল বুঝেছিস। আসলে শ্রাবণ কোনো মাফিয়া বা গুন্ডা নয়, সে হচ্ছে লন্ডনের একজন সুপার সাইবার পুলিশ। তুমি যে এতদিন ওর আশেপাশের লোকগুলোকে দেখছিলে, সেগুলো প্রত্যেকটা হচ্ছে একজন গোয়েন্দা বিভাগের পুলিশ অফিসার। শ্রাবণ এর বাবা হচ্ছে আমাদের বুলেট সাহেব। আমি তাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছিলাম লেখাপড়া করতে। সেখান থেকে সে দেশে ট্রান্সফার করে ওখানকার পুলিশ অফিসার হয়ে যায়। আমরা সব কিছু হারিয়ে ফেলার পর তাকে এখানে নিয়ে আসি আর প্ল্যান করে তোমার সাথে বিয়ে দিই, যাতে আমাদের সকল সম্পত্তি বাঁচাতে পারে আলতাফের হাত থেকে। দাদুর সময় এসে গেছে তার পুরো ফ্যামিলিকে ধরার। চারদিকে আমার পুরো 400 পুলিশ ফোর্স রেডি করা আছে। আজকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাব লন্ডনের মাটিতে। ওকে ঠিক আছে দাদা ভাই, আজকে এই চোর পুলিশ খেলাটা এখানেই শেষ করতে হবে। তাদেরকে অলরেডি আমার পুলিশ গ্রেফতার করেছে। লন্ডন থেকে তাদের গুলি করে হত্যা করার পারমিশন দিয়েছে। যদি তারা আমাদের উপর হামলা করে এবং তাদেরকে জীবিত অবস্থায় লন্ডন গিয়ে ফাঁসির কার্যালয়ে ঝুলানো হবে। মায়া তার দাদু সহ গাড়ি নিয়ে রওনা দেয়। তারা 3 জন মিলে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায়। গাড়ির ভেতর থেকে সর্বপ্রথম শ্রাবণ আর মায়া নামে, তারপর মন্তাজ সাহেব নামে। 3 জনকে দেখেই তারা 3 জন চমকে ওঠে। আলতাফ বলে ওঠে, তোমরা সবাই বেঁচে আছো, তার মানে তোমরা সব কিছু প্ল্যান করে এখানে এসেছো। জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার পরিবারের দিকে তোর হাত বাড়ানোর? আজকে তোর হাত কেটে নিব। তুই আমাকে এতদিন ভুল বুঝিয়েছিস আমার স্বামীর বিরুদ্ধে। আমি আমার স্বামীকে ভুল বুঝেছি, আমার দাদুকে বিশ্বাসঘাতক মনে করেছি। তোকে আজকে মেরে ফেলবো। এই বলে তাদেরকে কয়েকটা চড় মারি। জুতা দিয়ে মারতে মারতে গাল মুখ ফাটিয়ে ফেলেছে, নাক দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। এরপর মার্ডার কেস হবে বলে সেখান থেকে জোরপূর্বক মায়াকে সরিয়ে নেয়। মায়া শ্রাবণকে জড়িয়ে ধরে শ্রাবণ বলে দেয়,
ওদের শিকড় দিয়ে তিনজনকে 3টা হেলিকপ্টারের নিচে ফেলে দিয়ে উল্টো করে ঝুলিয়ে নিয়ে যাওয়া লন্ডনের দেশে। সেখানেই তাদের ফাঁসি দেওয়া হবে। শ্রাবণের কথা মতো একইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়। মায়া শ্রাবণের কাছে মাপ চায়। দুজন দুজনকে আবার ভালোবেসে নতুন করে খুব যত্ন করে তাদের বিয়ে দেওয়া হয়। ছাদে বসে আছে দুজনে দুজনের অজানা মনের কথাগুলো বলছে। রাত জেগে তারার মেলায় বসে গল্প করছে, উড়াল দিচ্ছে নিজের ভালোবাসার। বেঁচে থাকুক ভালোবাসা, হারিয়ে যাক দূর স্বপ্ন, নতুন প্রেমিক প্রেমিকা খুঁজে পাক তাদের নতুন জীবনের ভালোবাসা। সমাপ্ত।